দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি কতটা ভয়ঙ্কর আমাদের ব্যাংক খাত এই প্রসঙ্গটি নিয়ে। আমি প্রসঙ্গটি নিয়ে আলাপ করবার আগে আপনাদের দু একটি ভিডিও দেখিয়ে আসে, তারপরে আলাপটা শুরু করি। গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটি একটি চেকের বিপরীতে সর্বোচ্চ 10,000 টাকা দিচ্ছে, সেই সঙ্গে বন্ধ করে দিয়েছে অনলাইন ব্যাংকিং সেবা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিক্ষুব্ধ গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন ব্যাংকটির কর্মকর্তারা। আমার 1 লাখ টাকা দরকার, ডেইলি 5,000 দেয়, 10,000 দেয়, তা আমরা খুবই সমস্যায় আছি মুন্সিগঞ্জ থেকে বলে যে দিলকোষ গেলে টাকা দেবে, তারা মাত্র 10,000 টাকা দিচ্ছে, আর আমাদের যে ব্রাঞ্চ সেখানে 2,000-3,000 টাকা দেয়। দর্শক, প্রথম যে ভিডিওটি দেখলেন সেটি বাংলাদেশের একজন ব্যাংক ম্যানেজারের কান্নার ভিডিও, কান্নার চিত্র। সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশের আগারগাঁ ব্রাঞ্চের ম্যানেজার গ্রাহকদের টাকা দিতে না পেরে লজ্জায় তিনি কান্নায় ভেঙে পড়েছেন। ব্যাংক খাত নিয়ে হাহাকার দেখে সত্যিকার অর্থে মানুষের হাহাকারের কথা শুনে আমি নিজেও আমি প্রচণ্ড ইমোশনাল মানুষ, কখনো কান্নায় ভেঙে পড়ছি। আপনার টাকা আছে ব্যাংকে গচ্ছিত রাখা, আপনার নিজের টাকা, আপনার কষ্টার্জিত টাকা। আপনি ব্যাংকে যাচ্ছেন চেক নিয়ে, আপনাকে টাকা দেওয়া হচ্ছে না। আপনার ব্যাংকে আছে 10 লাখ টাকা, আপনাকে বলছে আপনি 5,000 টাকার একটা চেক নিয়ে আসেন, আপনি 10,000 টাকার একটা চেক নিয়ে আসেন। এভাবেই চলছে বাংলাদেশের কোনো ব্যাংক ব্যবস্থা। আপনার জরুরি টাকার প্রয়োজন, 2 লাখ টাকার প্রয়োজন, আপনার পরিবারের কেউ হসপিটালে ভর্তি আছে, হসপিটালের বিল মেটাবেন, আপনি ভাবছেন যে আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, সেখান থেকে 2 লাখ টাকা উঠিয়ে আপনি হসপিটালের বিল মেটাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আপনি 2 লাখ টাকা তো দূরের কথা, আপনি 20,000 টাকাও বাংলাদেশের এই মুহূর্তে কোনো ব্যাংক থেকে উঠাতে পারবেন না। কি ভয়ানক, কি করুণ পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। এটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়? না, এটা বিগত আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যের একটা চিত্র। আওয়ামী লীগ সরকার সব ভালো করেছে বলবো? অসংখ্য খারাপ কাজ আছে, ভালো কাজ আছে, কিন্তু অসংখ্য খারাপ কাজ আছে। এই খারাপ কাজের মধ্যে একটি হচ্ছে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয়ে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মেরে দেওয়া হয়েছে, ব্যাংক ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে খুব আলোচিত হয় একটি শিল্প গ্রুপের নাম, সেটি হচ্ছে এস আলম। এই এস আলম লক্ষাধিক কোটি টাকার দুর্নীতি করেছে। অর্থাৎ বাংলাদেশের যে বাজেট 8 লক্ষ কোটি টাকা, 8 ভাগের 1 ভাগ, 12.5%, 1 বছরের বাজেটের 12.5%-এর বেশি এই এস আলম নিয়ে গেছে। এটা আওয়ামী লীগ নেতাদের যোগ সাজস্যে এটি করতে দিয়েছে আওয়ামী লীগ। আজকে যে ম্যাচাকার হয়েছে আওয়ামী লীগের, পাপের ম্যাচাকার, পাপকেও ক্ষমা করে না। সবাই বুঝতো, সবাই জানতো যে এস আলম এমন এক দুর্বৃত্তপনা করছে। এমনকি সর্বোচ্চ আদালত
থেকে পর্যন্ত আদালতে পর্যন্ত হস্তক্ষেপ করা হয়েছে এস আলমের ব্যাপারে আওয়ামী লীগের আমলে। মামলা দিনের পর দিন ডিলে করা হয়েছে, মামলা স্থগিত করে রাখা হয়েছে। দুর্ভেদ্য এস আলম, কারণ এস আলম ক্ষমতার একদম টপে পৌঁছে যেতে পেরেছিল। সেই টপ থেকে যদি নির্দেশনা আসে তাহলে তো কারো কিছু করার নেই। এই যে আজকে বিশেষ করে এস আলমের মালিকানাধীন যে কটি ব্যাংক ছিল, সেই ব্যাংকের তালিকাটা আপনাদের বলি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, গ্লোবাল ইসলামী ব্যাংক, পূর্বে যেটি ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আভিভা ফাইন্যান্স, আগে যেটি রিলায়েন্স ফাইন্যান্স ছিল, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড। এই ব্যাংকগুলোর গ্রাহকদের অবস্থা একদম ভয়ানক। যাদের কোটি কোটি টাকা এইসব ব্যাংকে আটকে গেছে, তারা কবে টাকা পাবে এটি বলা কঠিন। সবচেয়ে অবাক কাণ্ড, বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক এতটাই বড়, আমি লভ্যাংশের কথা যদি বলি, ইসলামী ব্যাংক যদি ইয়ারলি লাভ করে 1500 কোটি টাকা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোনো ব্যাংক লাভ করে 6 থেকে 700 কোটি টাকা। প্রথমের সঙ্গে দ্বিতীয়র পার্থক্যটা এমন আসমান আর জমিন। সেই ইসলামী ব্যাংকেরও নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেবার পরে সেই ব্যাংক থেকেও ভয়ানক অবস্থা। চাকুরিতে হাজার হাজার লোক নিয়োগ করেছিল, তাদেরকে অবশ্যই পট পরিবর্তনের পরে বেশিরভাগই বাদ দিয়েছে। কিন্তু শুধু এস আলম কেন, সুযোগে কিন্তু জামাত শিবিরের লোকজনও সুযোগ নিয়েছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, রাজশাহীর অখ্যাত এক নাবিল গ্রুপ। এই নাবিল গ্রুপ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অখ্যাত। এই গ্রুপটা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। আমার এক বাল্য বন্ধু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, কৃষি অর্থনীতিতে এই নাবিল গ্রুপে কিছুদিন চাকরি করেছে। তার থেকে আমার একটি ধারণা আছে যে এটি খুব ছোট্ট একটি প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা এই ইসলামী ব্যাংক থেকে তছরূপ করেছে। এবং এই যে নাবিল গ্রুপ, এই গ্রুপের যে মালিক, সে কিন্তু সাবেক শিবির করত। এবং যারা লোন দিয়েছে তাকে, ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যারা লোনদাতা, তাদেরকে খোঁজ নিয়ে দেখুন, তারা কিন্তু সবাই জামাত শিবির ব্যাকগ্রাউন্ডের। আমি শুধু আওয়ামী লীগকে ব্যাংক তছরূপের দায় দেব না, জামাত শিবিরকে ধোয়া তুলসী পাতা মনে করব না। এই যে জামাত শিবিরের এই নাবিল গ্রুপের মালিক পক্ষ জামাত শিবিরের, লোন নিয়েছে কার কাছ থেকে? যে ব্যাংকের ব্যাংক ম্যানেজার, জোনাল ম্যানেজার, তারা কারা ছিলেন? তারাও জামাত শিবিরের। পারস্পরিক যোগ সাজস্যে এই নাবিল গ্রুপকে টাকা বের করে দিয়েছে। এইভাবেই আমাদের ব্যাংকিং ব্যবস্থা আওয়ামী লীগ এবং অন্যান্য সুযোগ সন্ধানী সব জায়গাতে আছে। আওয়ামী লীগে আছে, জামাতে আছে, বিএনপিতে আছে, সব জায়গাতে আছে। দুষ্টু লোক সব জায়গাতেই আছে। এই যে একটি উদাহরণ দিলাম জামাত শিবিরের, সব দোষ আওয়ামী লীগের। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কতজন কত কি করেছে, সেটি এই যে নাবিল গ্রুপের উদাহরণ, যে এস আলম গ্রুপের ইয়েতে চলে গেছে এগুলো। অর্থাৎ যুদ্ধাঙ্গদেহী অ্যাটিটিউড যখন থাকে কোথাও, যুদ্ধাবস্থা যখন কোনো দেশে থাকে, তখন যেন সব কিছু বৈধ হয়ে যায়। ঠিক তেমনি এই নাবিল গ্রুপের জামাতের শিবিরের সাবেক কর্মী বা বর্তমান কর্মী জামাত শিবিরের লোকজনের কাছ থেকে লোন নিয়েছে। আজকে অবাক হয়ে গেলাম, আমি ইসলামী ব্যাংকের কোনোদিন লস হওয়া শুনি নাই। এই 2024-এর যে তৃতীয় প্রান্তিক, জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংক লস দেখিয়েছে, যা আমার জীবনে অন্ততপক্ষে শুনি নাই। আমার তথ্য জানাটি ভুল থাকতে পারে। ব্যাংকিং সেক্টর এই অবস্থা। সারা বাংলাদেশে বেশিরভাগ 60-এর উপরে বাংলাদেশে ব্যাংক, বেশিরভাগ ব্যাংক রুগ্ন।
ইসলামী ব্যাংক যদি লস দেখায় শেয়ার মার্কেটে তালিকাভুক্ত একটি ব্যাংক, তাহলে অবশিষ্ট কি কেউ থাকতে পারে? যার লাভের কথা আমি বললাম 1500 কোটি, দ্বিতীয় হচ্ছে 600-700 কোটি, থাকে না। বাংলাদেশ সব সেক্টরের মতো ব্যাংকিং সেক্টর, আর্থিক সেক্টর ভয়াবহ পরিণতির দিকে গেছে। জানি না এর থেকে উত্তরণের উপায় কি। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে যখন এগুলো প্রকাশ করতে যাচ্ছে যে এই ব্যাংকগুলো এই সমস্যা, তখন বিশেষ করে এই এস আলমের মালিকানাধীন যে ব্যাংকগুলো ছিল, সেই ব্যাংকগুলোতে টাকা তুলবার একটা হিড়িক পড়ে যায়। টাকা তুলতে কি মানুষ আর টাকা তুলতে পারে না। এখন মানুষ কি করবে? উপায় কি জানা নেই, জানা নেই। এই মানুষগুলোকে কি দীক্ষা দেবেন, কি পরামর্শ দেবেন, সেই পরামর্শ দেবার মতো উপায় নেই। জানি না কি হবে। বিভিন্ন সেক্টরে দেশের এমন দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমাদের কোন দেশে জন্ম দিয়েছে। পৃথিবীর এমন কোনো দেশকে আছে যে ব্যাংকিং ক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে টাকা রেখেছেন, আপনি টাকা পাচ্ছেন না? আমার জানা নেই। আজকে এই অবস্থা, মানে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগের নেতা, তাদেরকে আওয়ামী লীগের নেতা বলা হয়। এরা আওয়ামী লীগের নেতা না, এরা আওয়ামী লীগের শত্রু, এরা দেশের শত্রু। তাদের আশ্রয়ে প্রশ্রয়ে এস আলমের মতো এরকম কর্তৃত্ববাদী, কিংবা বেক্সিমকোর সালমান এফ রহমানদের মতো এরকম কর্তৃত্ববাদী ব্যাংকের টাকা নিয়ে টাকা মেরে দেয়। এই যে অনেকে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে অ্যারেস্ট হয়ে আছেন। আওয়ামী লীগের একটা সাধারণ কর্মী যে কখনো ধান্দাবাজি করেনি, যে ভালো সৎ, সেই মানুষটাও বলবে যে এদেরকে চরম শাস্তি, এদেরকে একদম চূড়ান্ত শাস্তি, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত। এস আলম তো বিদেশে পালিয়ে গেছে, এরকম অনেকে বিদেশে পালিয়ে গেছে, তারা হয়তো রক্ষা পাবে। আমি যত কথাই বলি ইন্টারপোল, এটা সেটা ইত্যাদি, ইন্টারপোল দিয়েও এদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয় না, আমাদের অতীত অভিজ্ঞতা বলে। যারা অ্যারেস্ট হয়ে আছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত করা যেত, ভবিষ্যতে আর কেউ এমনটা করতে সাহস পেত না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাবে না। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি দাঁড়িয়ে আছে, এই সরকারটি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে এখন ইয়ানফসি করছে, কারণ এই সরকারটিও শাস্তি দিয়ে যেতে পারবে না, বিদায় নেবে, সহসাই বিদায় নেবে। কারণ আমাদের এখানে হয় এমন যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, অবস্থাটি তেমনই মনে হচ্ছে চারিদিকে। তো কাজেই আমাদের দুঃখ থাকবেই। ওই যে আমি বললাম যে আমাদের নিয়তি, যে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন একটি ভূখণ্ডে জন্ম দিয়েছে যে ভূখণ্ডে অরাজকতাই হচ্ছে নিয়তি। এই নিয়ে আমাদের বাঁচতে হবে যতদিন বেঁচে থাকি, তারপরে মৃত্যু। এসব কারণেই স্রোতের মতো আগামী প্রজন্ম নিরাপদ আশ্রয়ে চলে যেতে চাচ্ছে। ইউরোপ আমেরিকায় স্রোতের মতো লাইন লাগিয়েছে কিভাবে যাওয়া যায়। ভয়ানক পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে হবে জানি না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।